সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি তাজর মাহমিদ। সংস্কারের প্রয়োজনীয়তা বিষয়ে সর্বদলীয় ঐক্যমত্য ইতোমধ্যেই প্রমাণিত। তবে প্রশ্ন উঠছে, সংস্কার প্রস্তাবগুলো অনুমোদন করবে কে? আবার সংস্কার ছাড়া নির্বাচনই বা হবে কিসের ভিত্তিতে? এমন অবস্থায় বিএনপি নেতা ইকবাল হোসেন টুকু বলেছেন, ভোট যদি না হয়, পার্লামেন্ট যদি না থাকে, তাহলে এই সংস্কার কার কাছে কোথায় পাশ করাবেন? জামায়াতে ইসলামী চায় সংস্কারের পর নির্বাচন হোক, নাগরিক কমিটিরও একই মত। কিন্তু নির্বাচন ছাড়া সংস্কারের ম্যান্ডেট কিভাবে আসবে, জটিলতাগুলো কি দাঁড়াচ্ছে এখন, এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় সংস্কারের ম্যান্ডেট। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাহমুদুর রহমান মান্না, আহ্বায়ক নাগরিক ঐক্য, এবং নাজমুল আশরাফ, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন আমাদেরকে। আলোচনার শুরুতে জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। সংস্কারের নামে দিনের পর দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারে না, মন্তব্য মির্জা ফখরুলের। 17 বছরে ভোটার করার চিন্তায় নির্বাচন বিলম্বের শঙ্কা। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে এক থাকার আহ্বান জামায়াত আমিরের। ঐক্যে ফাটল ধরলে বিএনপি জামায়াতকে জবাবদিহি করতে হবে, খেলাফতের হুঁশিয়ারি। পুলিশ সঠিক সিদ্ধান্ত নিলে আন্দোলনে প্রাণহানি কমানো যেত, দাবি ডিএমপি কমিশনারের। গণহত্যার পুনরাবৃত্তি ঠেকাতে বাহিনীর পুনর্গঠনের কাজ চলছে, বললেন আইজিপি। এবং আশ্বাসের পরও বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ মালয়েশিয়ার দুয়ার। শ্রমবাজারে কাটছে না অস্থিরতা, সদিচ্ছার অভাব, বলছে বাইরা। ভুয়া রিক্রুটিং এজেন্সি ঠেকানোর পরামর্শ। আমরা আলোচনায় আসি। প্রথমেই নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, আপনার কাছে জানতে চাই যে সংস্কারের বিষয়ে তো সব রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত আছে, কিন্তু সংস্কার এখন আসলে কি প্রক্রিয়া হবে, যেহেতু সংসদ নেই? অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার প্রস্তাবগুলো কমিশনগুলোর কাছ থেকে আসবে, সেগুলো বাস্তবায়ন করার জন্য কি কি পদক্ষেপ নিতে পারে বা কিভাবে হতে পারে? রাজনীতির অঙ্গন থেকে আসলে কি আওয়াজ উঠছে এই বিষয়ে? প্রথম কথা হলো, সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য আছে এরকম করে আপনারা বলছেন কেন? এরকম কোনো কিছু তো কেউ বলেনি। আমরা সবাই সংস্কার চাই, এর মানে আমরা সবাই সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য আছি এটা মিন করে না। মানে দুইটার মধ্যে পার্থক্য আছে? পার্থক্য তো নিশ্চয়ই আছে। সংস্কার চাই, সবাই চাই, কিন্তু কী সংস্কার, কেমন সংস্কার, কবে সংস্কার, আগে নাকি পরে, নানাবিধ প্রশ্ন বাজারে আসছেই। সেসব ব্যাপারে তো ঐক্যমত্য নাই। আচ্ছা, এই জন্যেই এরকম করে বললে আমি মনে করি বলাই একটু ত্রুটি থাকে, আপনার মানে শুরু করতেও একটা সমস্যা হয়। কথা হলো যে সংস্কার ধরেন এমনি সব আমরা বলি না, একটা কন্টিনিউয়াস প্রসেসে তো চলতেই থাকবে। দেশ যতদিন আছে, বিশ্ব যতদিন আছে, সংস্কারও ততদিন চলতে থাকবে। এটাকে কোথাও থামিয়ে দেবে, সংস্কার বন্ধ হয়ে গেছে এরকম তো বলতে পারবেন না। প্রাকৃতিক নিয়মেই সংস্কার চলে। এই জন্য সংস্কার বন্ধ করে, সংস্কার শেষ করে তারপরে নির্বাচন কোনো কনসেপ্টই নয়। ভেরি স্ট্রেট। দেখেন, এটা মেজরিটি মাইনরিটির বিষয় নয়। ডেমোক্রেসি যখন বলে মেজরিটি মাইনরিটির রুল, কিন্তু ট্রুথ ইজ নট এ ম্যাটার অফ মেজরিটি অর মাইনরিটি। সেই রকম সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটাতে মিথ্যা হওয়ার কোনো বিষয় নেই। তো এটা চলতেই থাকবে। আমাদের দেশের রাজনীতিতে, অর্থনীতিতে, আমাদের সমাজনীতিতে, সর্বক্ষেত্রে চলমান থাকবে সংস্কার। কিন্তু এই মুহূর্তে আমরা সংস্কার বলতে কি চাচ্ছি এইটা স্পেসিফাই করা দরকার। সেটা আমি মনে করি যে আমরা স্পেসিফাই করেছি আগেও। জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে ডক্টর ইউনূসও বলেছেন, প্রধানত 3টা বিষয় বলতে গিয়ে উনি বলেছেন নির্বাচন ব্যবস্থাটাকে, নির্বাচনটা ভালো কোয়ালিটি নির্বাচন উপহার দেওয়া, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া, এটাই হচ্ছে প্রধান চ্যালেঞ্জ এবং সেই কাজটাই তাদের প্রথম প্রায়োরিটি। সেটা করতে কি কি দরকার? কারণ আমি যদি বলি ভালো নির্বাচন বললেই তো হবে না। পুলিশ তো ঠিকমতো কাজ করে না। পুলিশ ছাড়া কি ভালো নির্বাচন হয়? পুলিশের দৃষ্টিভঙ্গি তো পরিচ্ছন্ন নয়, তাহলে কি ভালো নির্বাচন হবে? সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বা জনপ্রশাসন, সেটা কি ঠিক আছে? নির্বাচন কমিশন কি যথাযথভাবে অ্যাক্টিভ? নির্বাচন কমিশন মানে তো শুধু 5টা কমিশনার নয়, একদম গ্রাসরুট লেভেল পর্যন্ত নির্বাচন কমিশন তার প্রভাব দিয়ে, তার ইনফ্লুয়েন্স দিয়ে নির্বাচনটাকে ভালো করে আনতে পারবে না। এতগুলো বিষয় আছে। এর মধ্যে আবার ডক্টর ইউনূস একটা বলেছেন যে
ভোটার লিস্ট তো তৈরি করতে হবে। ভোটার লিস্ট এতদিন 3টা টার্মে যে ভোট হয়েছে ওগুলো তো ভোটই না, তাহলে ভোটার লিস্টের উপর ভিত্তি করে ভোটই করবেন কীরকম করে। এটা করতে উনি বলেছেন 6 মাস লাগবে। বাকি সংস্কার যে করবেন সেটার ব্যাপারে তিনি স্পেল আউট করেছেন যে এটা ঐকমত্যের ভিত্তিতে হতে হবে, এবং তার জন্য উনি একটা জাতীয় ঐকমত্য কমিশন করেছেন। সেই কমিশনে উনি নিজে প্রধান থাকবেন, তার ডেপুটি থাকবেন ডক্টর আলী রিয়াজ। তো এরকম করে তারপরে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে উনি বলছেন যতদূর পর্যন্ত ঐক্যবদ্ধ হবে ততদূর সংস্কার করব, বাকিটা ভবিষ্যতের জন্য রেখে দেব। এর সাথে আমি যুক্ত করছি ডক্টর ইউনূসের সরকার তো এখন দেশের চালক, অতএব সংস্কার ভালোভাবে করা যাতে ভালো নির্বাচন হয়। এটা আমি পরে গতকালকে যে জাতীয় সংলাপ শুরু হয়েছে তার উদ্বোধনী ভাষণের সময় বলেছেন যে সংস্কার না হলে নির্বাচনটাও ভালো হবে না। অতএব ভালো একটা সংস্কার করবার জন্যে উনি নিশ্চয়ই সবার কাছ থেকে যে প্রস্তাবগুলো নিয়েছেন সেগুলোর অ্যাসিমিলেশন করবেন, সেগুলোকে একসাথে করবেন, করে যে ব্যাপারে জাতীয় ঐক্যমত্য আছে সেই ইস্যুগুলোর উপর সংস্কার করবেন। এখন যে আপনি বলছেন যে এটার ম্যান্ডেট কি, আপনি করবার অথরিটি সবাই মিলে বসে দেবে। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য যদি হয় 1, 2, 3 এই 3টা পয়েন্টে আমরা মনে করি নির্বাচনের জন্য সংস্কার লাগবে, ওই 3টা হয়ে যাবে। তার মানে রাজনৈতিক দলগুলো যদি চায় একসাথে বসে সরকারকে সেই আপনার পাওয়ারটা বা অথরিটিটা দিতে পারে যে আপনি এই বিষয়গুলোকে দিতে তো নিশ্চয়ই পারে, আমি বলছি দিতে হবে। যদি তারা বলে আমরা সংস্কার চাই, তাহলে কিছুই সংস্কার চান না তা হতে পারে। আপনাদের এমনই সংস্কার যে কারোর সাথে কারো ওটা মেনে না, এটাতে ন্যূনতম ঐক্যমত্য করা যায় না। যদি তা করতে না পারেন তাহলে দেশটা ঐক্যবদ্ধভাবে চালাবেন কীভাবে? আপনার ভিন্ন ভিন্ন দলমানি তো খালি মারামারি করবেন না। ভিন্ন ভিন্ন দলমানি ভিন্ন ভিন্ন মত আছে, আদর্শ আছে, লক্ষ্য আছে, কর্মসূচি আছে, কিন্তু এন্ড অফ দি ডে দিন শেষে আপনি জাতির জন্যে দেশের জন্যে ঐক্যবদ্ধ আছেন। তো সেইটার জন্য একটা ভালো নির্বাচন লাগবে। সেই ভালো নির্বাচনের জন্য ভালো নির্বাচনের জন্য যা যা করা দরকার সেই জিনিসগুলো একসাথে করে তারা একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক করবে, সেটা সাইন করবে সবাই মিলে, তার ভিত্তিতে নির্বাচন হবে। ওইটাই আপনার একটা ম্যান্ডেট যে তার ইলেকশন করতে পারে। অথবা অন্য কোনো আপনি লিগ্যাল অ্যাগ্রিমেন্টে আসেন, কোনো একটা সমঝোতার ভিত্তিতে এটা করা সম্ভব। বা দলগুলো ঐক্যমত্যে আসবে যে আমরা যখন ক্ষমতায় যাব, যেভাবেই যাই আমরা এই বিষয়গুলো র্যাটিফাই করে দেবো, তাহলে শেষ। জি, অসংখ্য ধন্যবাদ। আমি নাজমুল আশরাফ সিনিয়র সাংবাদিক, আপনার কাছে জানতে চাই যে সবগুলো রাজনৈতিক দল বসে সরকারকে একটা অথরিটি দিতে পারে যে আপনারা এই কাজগুলো করুন, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটি আসছে ঘুরে ফিরে সংবিধান বিষয়ে, সেই সংবিধান বিষয়ে কি আসলে এই সরকার কতটুকু সংস্কার বা পুনর্লিখন কি করার আসলে তাদের এখতিয়ার আছে? শুধু সংবিধান না, মানব ভাই বলছিলেন নির্বাচন সংক্রান্ত ভালো নির্বাচনের জন্য সংস্কার যেগুলো করা দরকার, নির্বাচন বলেন, সংবিধান বলেন, শিক্ষা, গণমাধ্যম, স্বাস্থ্য, অর্থনীতি, বহু বিষয়ে তো আমাদের সংস্কারের কথা আসছে এবং অনেকগুলো কমিশনও হয়েছে, 10টা কমিশন কাজ করছে। এই সরকারের কোনো একটি সংস্কার বাস্তবায়নের ম্যান্ডেট নাই। তারা যতদিন দায়িত্বে আছেন তারা যদি এই সংস্কার প্রস্তাবগুলো ব্যাপারে ঐক্যমত্য হওয়ার পরে সেটাকে যদি বাস্তবায়ন করতে যান, সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর সমর্থন লাগবে এবং ঐক্যমত্যের ভিত্তিতে সেটা হবে। কিন্তু আমি যখন এই পরিবর্তনগুলোকে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইনকর্পোরেট করতে চাইব এবং সেই মোতাবেক রাষ্ট্র পরিচালনা করব, সরকার পরিচালনা করব, সরকারের যে রাষ্ট্রের যে 3টি অঙ্গ আছে, বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ, এই 3টা ক্ষেত্রে প্রয়োগ করব, সেই প্রয়োগের কাজ তো করবে হচ্ছে নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ। তার মানে ওই সংসদে যারা নির্বাচিত হবেন, এক বা একাধিক দল, নিশ্চয়ই একাধিক দল নির্বাচিত হবেন, সবগুলো দল যদি অঙ্গীকার করেন যে এই প্রস্তাবগুলোর ব্যাপারে আমরা একমত হয়েছি, এই প্রস্তাবগুলো আমরা নির্বাচিত হয়ে সংসদে গিয়ে অনুমোদন করব এবং কার্যকর করব, তার আগে অন্তর্বর্তী সরকার এগুলো কিভাবে কার্যকর করবে? শুধুমাত্র ঐক্যমত্যের ভিত্তিতে। এখন যে অন্তর্বর্তী সরকার আছে তারা যে দায়িত্ব নিয়েছে, তারা যা কিছু করছে তার অনেক কিছুই তো তার ম্যান্ডেটের মধ্যে নাই, আইনের মধ্যে নাই, তার কর্তৃত্বের মধ্যে নাই, কিন্তু তার বৈধতা হচ্ছে সবাই তাকে সমর্থন করছে। এই সমর্থনের ভিত্তিতে এই সরকার যতদিন থাকে যা কিছু করে সেটাও কিন্তু আবার নির্বাচিত সংসদে অনুমোদিত হতে হবে, সেটার বৈধতা দিতে হবে। তার মানে এই সরকারের সংস্কার সংক্রান্ত কাজ, দেশ পরিচালনার কাজ, প্রতিনিয়ত যা কিছু করছে রুটিন ওয়ার্ক, এই সব কিছুর ক্ষেত্রে বৈধতা সংসদকে দিতে হবে। এবং সেই সংসদে কারা থাকবে? রাজনৈতিক দলগুলো থাকবে, জনগণের নির্বাচিত প্রতিনিধি থাকবে। তারা যদি একমত না হন, তারা যদি রাজি না হন,
তাহলে সরকার যাই করুক না কেন কোনো কিছু কাজে আসবে না, সব কিছু জিরো হয়ে যাবে। আমরা ১/১১ সরকারের সময় কিন্তু অনেক রকমের সংস্কারের উদ্যোগ দেখেছি, অনেক কিছু তারা করেছেন, সেগুলো কোনোটাই সুফল দেশবাসী পায় না, কারণ সেগুলো পরবর্তী রাজনৈতিক দল এসে করে নাই। ৯০-এর গণঅভ্যুত্থানের পরে ৩ জোটের লিখিত রূপরেখা ছিল, অঙ্গীকার ছিল, সেটারও বাস্তবায়ন কিন্তু হয় নাই। তার মানে এখন তারা রাজি হলেন, কিন্তু নির্বাচিত হয়ে সংসদে গিয়ে সরকারে গিয়ে তারা সেটা বাস্তবায়ন করবেন কিনা সে আশঙ্কাও থাকে। ফলে সংস্কারগুলো ওই মাত্রার হতে হবে যেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে কোনো সন্দেহ থাকবে না। মানে ধরেন পুরো সংবিধান বাদ করে দিয়ে নতুন করে লিখবো, আমি বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ সব কিছুর একেবারে আমূল পরিবর্তন করে ফেলবো, যেগুলো বাস্তবায়নযোগ্য না, এরকম সিদ্ধান্ত যদি নেই, তাহলে আপনি নির্বাচিত সরকার বা সংসদের কাছ থেকে সেটা বাস্তবায়ন আশা করতে পারেন না। এখন যেটা মান্না ভাই বলছিলেন যে সংস্কারের ব্যাপারে ঐক্যমত, মানে কি সংস্কারের ফলাফলগুলো তো আমরা এখনো পাই নাই। 10টা কমিশন তাদের রিপোর্ট দেওয়ার পরে সেখান থেকে প্রধান উপদেষ্টা ঐক্য কমিশনের প্রধান হিসেবে বেছে নিয়ে সব দলের সাথে আলোচনা করে যেগুলোর ব্যাপারে একমত হবে সেগুলো তো বাস্তবায়ন হবে। সেগুলোর আগ পর্যন্ত সংস্কার করতে চাই আমরা, এই জায়গাটা একটা ঐক্য আছে। সব দলই বলে সংস্কার চাই, কেউ বলে কম চাই, কেউ বলে বেশি চাই, কেউ বলে এরকম চাই, কেউ বলে সেরকম চাই। সবশেষ অবস্থান যদি ধরেন, গত 4.5 মাস ধরে কিন্তু আমরা সংস্কার কবে, কতটুকু, কিভাবে, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু একটা জায়গায় এসেছি আমরা এখন, সেটি হচ্ছে যে বড় দুটি রাজনৈতিক দল যদি বলি, বিএনপি এবং জামাত, এই দুটি দলই বলছে যে নির্বাচন সুষ্ঠু করার জন্য যেটুকু সংস্কার করা দরকার সেটুকু করা, বাদ বাকি নির্বাচিত সরকার, নির্বাচিত সংসদ এসে করবে। এবং এর সাথে অন্য আরও অনেক দলও আপনার মোটামুটি একমত আছে। তাহলে নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য আপনি সংস্কার করবেন, নির্বাচন কমিশন, নির্বাচনকালীন যারা সহায়তা দেন প্রশাসন, পুলিশ সহ বিভিন্ন বাহিনী, এখন নির্বাচন আয়োজন করছে নির্বাচন কমিশন, প্রশাসন, বিভিন্ন বাহিনী, সরকার ইত্যাদি ইত্যাদি। নির্বাচনে অংশ নিচ্ছেন কারা? রাজনৈতিক দল। ভোট দিচ্ছেন কারা? জনগণ। ফলে রাজনৈতিক দলগুলোর যে ধরনের নির্বাচন তারা করে অভ্যস্ত, বা যে নির্বাচনগুলো আমাদের কাছে গ্রহণযোগ্য না, সেগুলো যাতে না করতে পারে, তাহলে দলেরও সংস্কার দরকার, দলগুলো পরিচালনার ক্ষেত্রে সংস্কার দরকার, ভোটারদের অভ্যাস, বদঅভ্যাস, কুঅভ্যাস যা কিছু আছে সেগুলো নিয়ন্ত্রণের জন্য সংস্কার দরকার। শেষ কথা বলি, কোনো সংস্কার না করেও ভালো নির্বাচন করা সম্ভব। বাংলাদেশে 4টি নির্বাচন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এই 4টি সেরা নির্বাচন, 91, 96, 2001 এবং 2008। এই 4টি নির্বাচন কি কোনো সংস্কারের মাধ্যমে হয়েছে? প্রচলিত বিধি ব্যবস্থার মাধ্যমে হয়েছে। তাহলে কিভাবে ভালো নির্বাচন সম্ভব হলো? মানুষগুলো ভালো ছিল। আপনি যত ভালো ব্যবস্থাই করেন, আপনি সংস্কার করে গোটা রাষ্ট্রটাকে, বিধি ব্যবস্থাকে একেবারে পৃথিবীর শ্রেষ্ঠ বানিয়ে ফেললেন, সেগুলো যারা পরিচালনা করবেন, দায়িত্বে যারা থাকবেন, সেই মানুষগুলো যদি সদিচ্ছা না থাকে, তারা যদি না চান, তারা যদি ভালো মানুষ না হন, তাহলে কোনো ব্যবস্থায় কোনো কার্যকর হবে না। আবার প্রচলিত ব্যবস্থার মধ্য দিয়ে আপনি সেরা ফলাফল দেখাতে পারেন যদি মানুষগুলো ভালো হয়, সদিচ্ছা থাকে, এবং ভালো নির্বাচন, ভালো গণতন্ত্র, ভালো শাসন ব্যবস্থা, ভালো বিচার ব্যবস্থার জন্য যদি তারা আন্তরিক হন। এই যে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনটা এসেছে, তার যে প্রভাব আমাদের রাজনীতির উপরে, রাজনৈতিক দলগুলোর উপরে, রাজনীতিবিদদের উপরে প্রভাব পড়েছে, সাধারণ মানুষের উপরে যে প্রভাব পড়েছে, তার ফলে এটা করা সম্ভব বলে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ। মানে ভাই, একটা প্রশ্ন আসে, যে বারবারই আসে, যে যখন 3 আগস্ট ছাত্ররা একটা ঘোষণা দিচ্ছিল যে আপনার অসহযোগ আন্দোলনের, তখন তারা বলছিল শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, এবং আমি যদি নাহিদ ইসলামকে উদ্ধৃত করি, একটু ভুলভাল হতে পারে, কিন্তু তিনি বলেছিলেন যে আমরা আসলে এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই সামনে, যেখানে কোনো ধরনের ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী ব্যবস্থা আবারও ফিরে আসবে না। তখন কি এক ধরনের মানে সংস্কারের বিষয়ে তাদের একটা পরিকল্পনা কি বা প্রস্তাব রাষ্ট্রের সামনে রাখেনি, বা মানুষের, জনগণের সামনে রাখেনি? সেখানে তো সব রাজনৈতিক দলই তাদেরকে সমর্থন দিচ্ছিল। এখন অনেক দল আসলে সমর্থন থেকে পিছপা হচ্ছে কেন সংস্কারের প্রশ্নে? আমি আবার বলছি, অনেক রাজনৈতিক দল পিছপা হচ্ছে, এটা কীরকম করে বলছেন? যেমন ধরেন বিএনপির কথা যদি বলি, তারা গণতান্ত্রিক পথে সংসদের মাধ্যমেই সংস্কার চায়, এছাড়াও অন্য কোনো পথে সংস্কার চায় না। পদ্ধতিগতভাবে তারা ডিফার করে আপনার সঙ্গে, কিন্তু সংস্কার বিরোধিতা করেনি। জি না, নাহিদ ইসলাম বলেন বা সমন্বয়কারীদের কথা বলেন, যেভাবেই বলেন তাদেরকে, তারা কোনো সংস্কার প্রস্তাব দেয়নি, সংস্কারের কথা বলে নাই। কিন্তু যে কথা বললেন, এমন একটা ব্যবস্থা করতে হবে যেন স্বৈরাচার, ফ্যাসিবাদ আবার ফিরে না আসে, সেটা তো একটা হিউজ রিফর্ম। আচ্ছা, মানে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, বলেন তো কী কী করলে আর স্বৈরাচার ফিরবে না, আপনার আনসার কবে কমপ্লিট হবে তাই বলতে পারবেন না। আপনি সব কিছু ঠিকঠাক করেছেন, আরবি এসে এক রাতে ক্ষমতা নিয়ে ফেললে আপনি কী করবেন? আরবি তো কনস্টিটিউশনই বাতিল করে দিল। সাধারণত দেয়, দেবার পরে ঘোষণা করে দেবে
যে এখন থেকে মার্শাল্লাতে দেশ চলবে। ওটাও তো একটা ফ্যাসিবাদী হতে পারে, সেই পথ তো আমাদের স্বৈরাচার বন্ধ হতে করার পারে। প্রয়োজন আছে, তাই না? না, আপনি সেটাও যে করবে, তার মানে আমি বলছি যে যখন আপনি বলবেন যে ফ্যাসিবাদ যেন আর ফিরে আসতে না পারে, এটাও একটা বিরাট সংস্কার। ওই অর্থে আমি মানছি যে তারা এটা বলছে, এইটা তো সব রাজনৈতিক দলই বলবে ফ্যাসিবাদ আর আসতে পারবে না, কিন্তু কি করলে ফ্যাসিবাদ আর আসবে না সেইটার স্প্রেড আউট করতে হবে। এই জায়গাতেই তো ডিফারেন্সটা হচ্ছে। এইখানে কি দাঁড়িয়েছে, ধরেন যে আমি কি প্রধানমন্ত্রীকে 2বারের বেশি নির্বাচন করতে দেবো নাকি দেবো না, আমি কি রিপ্রেজেন্টেটিভ বেসিসে, পিপুলস রিপ্রেজেন্টেশনের বেসিসে ভোট করব প্রপোর্শনেট, নাকি আমি যে অবস্থা আছে সেটার উপরে করব, আমি কি বাইক্যামেরাল লেজিসলেশন করবো নাকি সিঙ্গেল লেজিসলেশন। এই ধরনের অনেকগুলো কনস্টিটিউশনাল প্রপোজিশন আছে যেগুলো তো আরও সামনে আসবে। তো এই জিনিসগুলো যে করবেন আপনি, সেটা কীরকম করে একটা প্রপোজাল তারা দিল, দলগুলো আলাপ আলোচনা করে শেষ করলো যে না, আমরা কিচ্ছু একদিকে করতে পারলাম না, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ হলো না, তাও ভোট হবে। সেই ভোট 9-6 মার্কা যাই হোক, না হলে একটা অন্ধকারের কিছু আসবে, তাই তো? আমাদের একটা পরিণতি অস্বীকার করে কোনো লাভ নাই। ভোট যদি করতে না পারি তাহলে অনির্বাচিত বিনা ভোটের গভর্নমেন্ট আসবে। সেই গভর্নমেন্ট কি বেনিভোলেন্ট হবে নাকি সেই গভর্নমেন্ট ডিক্টেটরিয়াল হবে, আরও বেশি ফ্যাসিস্ট হবে, আপনি জানেন না, অনিশ্চয়তার হাতে ছেড়ে দিচ্ছেন। এই জন্যে আমরা আশা করছি, যদিও আমি একটি রাজনৈতিক দলের সভাপতি, আপনি অবশ্য আমাকে 2বার আহ্বায়ক বলেছেন, হ্যাঁ সভাপতি আমি, যদি আমি একটি দলের সভাপতি, কিন্তু আমি বলছি রাজনৈতিক দলগুলোর দায়িত্ব সবচাইতে বেশি। অন্তর্বর্তী সরকার তো একটা অন্তর্বর্তী ব্যবস্থা দেখছে, একটা চিরস্থায়ী বন্দোবস্ত, চিরস্থায়ী ব্যবস্থা গড়ে তোলার জন্যে ধারাবাহিকভাবে পরম্পরায় যে সরকারগুলো আসবে তারা সেটা গড়ে তুলবে। সেই কমিটমেন্ট যদি তাদের না থাকে তাহলে জনগণ সে সমস্ত দলের পেছনে যাবে কেন? আর যদি কোনো দল নিজের বাহুর শক্তির কারণে, তার জনশক্তির কারণে, বাহুবলের কারণে যদি বলে এটা মানি না, ইচ্ছাকৃতভাবে বলে নির্বাচনকে বিঘ্নিত করে, আজ হোক কালো তাকে তো পে করতে হবে। ইতিহাস রাজনীতি নিয়ে খেলা করাকে কোনোদিন অনুমোদন করে নাই, সমগ্র বিশ্বের ইতিহাস দেখেন। আজও এই জায়গায় দাঁড়িয়ে আমি এটা বলবো যে প্রশ্ন আপনি করেছেন যে এইরকম যদি হয় যে আমরা কিছু মিলতেই পারলাম না তাহলে কি হয়, এরকম পরিস্থিতি তো আছে, আমি মানি, কারণ আমাদের মধ্যে বিভাজিত সমাজ খুব কম আছে। কিন্তু তারপরেও আমরা একটা অসাধ্য সাধন করেছিলাম 12th অ্যামেন্ডমেন্ট, সম্ভবত এটা, যখন বিএনপি সহ আওয়ামী লীগ এবং যারা আছেন তারা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি সিস্টেমে গেল। ওটা তো ইম্পসিবল ছিল আমাদের কাছে তখন শেখ মুজিবুর রহমানের বিচারের ব্যাপার অসম্ভব, কারণ 2/3 মেজরিটি ছাড়া বিচার অ্যামেন্ডমেন্ট করা যাবে না, ইনডেমনিটি বদলানো যাবে না। সেইটা আমরা আইন দিয়ে দেখিয়ে দিলাম, সমস্ত সংসদ মেনে নিল, যেটা সিম্পল মেজরিটিতে করা যায়। আমি বলছি পথ একটা বের করা যাবে, আমি হতাশার কথা বলতে চাই না। এই জন্যে আমি মনে করি আমাকে আশাবাদী থাকতে হবে, যেহেতু আমাকে বাঁচতে হবে, যেহেতু ভালোভাবে বাঁচতে হবে, ভালো দেশ গড়তে হবে। সেইটা যদি আমি করতে চাই তাহলে আমাকে ভালো হওয়ার মতো, ভালো করার মতো পথ খুঁজতে হবে। সব ব্রেন একসাথে কাজ করলে নিশ্চয়ই। আপনি কনস্টিটিউশনের কথা বলেন, একটা কথা বলি, এই যে শাহাবুদ্দিন সাহেবের যেটা হলো, উনি প্রধান বিচারপতি থেকে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হলেন, আবার নির্বাচন শেষে কেয়ারটেকার থেকে প্রধান বিচারপতিতে ফিরে গেলেন। ইম্পসিবল ব্যাপার ছিল। কীরকম করে একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমের মধ্যে আনা যাবে তাকে, সেই পদ্ধতি আমরা বার করতে পারলাম, তাহলে এটা পারবো না কেন? যদি না পারি তাহলে ডেফিনেটলি যার যেটা স্টেক সেই স্টেক তাকে নিতে হবে, সেই দায় নিতে হবে। আমি আপনি সংবিধান সংস্কারের কথা, কনস্টিটিউশনের কথা তুলেছেন। সংবিধান আসলে সংস্কার হবে না, পুনর্লিখন হবে। কিছু কিছু জায়গা থেকে পুনর্লিখন পুরোপুরি ছুঁড়ে ফেলে দিয়ে পুনর্লিখন করার দাবি আছে। কিছু কিছু বেশিরভাগ জায়গা থেকে সংবিধান হালকা সংস্কার করলেও হবে। আবার অনেকে বলছেন যে এই সংবিধানের মধ্যেই আসলে ভালো একটি নির্বাচন বা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করা সম্ভব। আপনার কি মতামত? আসলে এ ব্যাপারে ডক্টর আলী রিয়াজ তো প্রথম বলেছিলেন, যেহেতু উনি সংবিধান কমিশনের বা সংবিধান সংশোধন কমিশনের প্রধান, উনি বলেছেন, যুক্তিটা এইরকম বলেছেন যে শেষে যে সংশোধনীগুলো করা হয়েছে, বিশেষ করে আর্টিকেল 7A, 7B আর অন্যান্যগুলো সব ধারা আমি বলতে পারবো, এরকম করে অত বড় কনস্টিটিউশন এক্সপার্ট নই, তার ফলে অলমোস্ট 1/3 অফ দি কনস্টিটিউশন আপনাকে ফেলে দিতে হবে। তো তাহলে রিরাইট করাই তো ভালো, এই তার কথা ছিল, তাই ব্যক্তিগত উপলব্ধি। পরে সাংবাদিকরা যখন জিজ্ঞেস করছে, একটু নিশ্চয়ই খেয়াল করেছেন, উনি বলেছেন যে না, আমি আমার নিজের একটা ধারণার কথা বলেছি, বাট সবাই মিলে যেটা বলেন তাই হবে। এর মধ্যে আপনার এই যে সবশেষে হাইকোর্টের রায়ে, মানে 15th অ্যামেন্ডমেন্টের উপরে কি দাঁড়ালো, 7A 7B বাতিল হয়ে গেল। তার মানে
পুরা কনস্টিটিউশন ওপেন হয়ে গেছে ফর অ্যামেন্ডমেন্ট। আপনি অ্যামেন্ডমেন্ট করতে পারেন, পার্লামেন্ট যখন হবে পার্লামেন্টে বসে অ্যামেন্ডমেন্ট করতে পারবেন। আপনার কিন্তু ওই জটিলতার জায়গা আর নাই, যে জটিলতা নিয়ে আমরা চিন্তিত ছিলাম এটা কীরকম করে করা যাবে করা যাবে না, সেরকম জায়গাতে আপনাকে সলিউশন দেওয়া হয়েছে, আপনি সেই পথে করেন। আচ্ছা, প্রশ্নটা বলেন আবার, আমি লাস্ট শব্দটা মানে এটা আসলে আপনার মতামতটা কি? যেমন ধরেন সংবিধানের ৭০ ধারা আছে। আমি বলছি এই যে 15 অ্যামেন্ডমেন্টের ফলে কিন্তু নতুন করে কনস্টিটিউশন লেখার দরকার পড়ছে না, আপনি বাই অ্যামেন্ডমেন্ট করতে পারেন। এবং গতকালকে যে এই যে জাতীয় সংলাপটা হলো, ওইখানে আমি প্রায় সারাদিনই ছিলাম, মাঝে কিছু সময় বাদ দিয়ে। ডক্টর আলী রিয়াজ ছিলেন বহু সময় ধরে, ডক্টর ইউনূস তো ইয়েতে জাতীয় উদ্দেশ্যে এটা মানে ওইটা ভাষণ দিয়েছেন। এইখানে আলী রিয়াজ আবার ওই জিনিসটা ব্যাখ্যা করেছেন। মূল জিনিসটা করবে পলিটিক্যাল পার্টি, আমরা তো সাজেশন দেব, আমরা রিরাইট করব যে এরকম কথা তো আমরা বলছি না। আমরা বলছি যে এই জায়গাগুলো চলবে না, এখানে এই জায়গা আসা উচিত, পার্লামেন্ট করবে। তাহলে পার্লামেন্ট যে করবে আলটিমেটলি অ্যামেন্ডমেন্ট করবে, তারপরে সেটাকে রিরাইট মানে কি, ধরেন আপনি যখন কনস্টিটিউশন অ্যামেন্ড করেন তখন ওই জায়গা তো নতুন করে লিখতে হয়। আগের লেখা কি মুছে ফেলেন? আমি যতদূর জানি এরকম না, ওইটা থাকে, তার সাথে এই অ্যামেন্ডমেন্ট মিললে জিনিসটা একরকম দাঁড়ায়। এটাকে কেউ রিরাইটের কথা বলতে পারেন, এটা কোনো বড় বিতর্কই আমি মনে করি না। এই বিতর্ক আর সেই জন্য চাউর হয়নি, শুরু হয়েছিল কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার নাজমুল আশরাফ, আপনার কাছে জানতে চাই যে অনেকে সংবিধানের মূলনীতি পরিবর্তন করার কথা বলছিলেন, সেই বিষয়টাকে আসলে আপনি কতটা যৌক্তিক মনে করেন? দেখেন, অভ্যুত্থানের পরপর আমরা অনেক অবাস্তব, অনেক অতি বৈপ্লবিক কথাবার্তা শুনেছি অনেকের মুখে, অনেক দায়িত্বশীল লোকজনরা বলেছেন। মানে সেটাকে সামারাইজ করলে এরকম দাঁড়ায়, আরে পুরো বাংলাদেশ বাতিল, আবার 1, 2, 3 করে আমরা সব কিছু করবো, পুরো দেশ গঠন করব, সংবিধান লিখব, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা সব কিছু আবার জিরো থেকে করব, এরকম কথাবার্তা অনেকে বলেছেন। সেই জায়গা থেকে সরে এসে আস্তে আস্তে বাস্তব জায়গায় আসছেন। এখন সংবিধান সংশোধনের ব্যাপারে মানা ভাই বলেছেন, ডক্টর আলী রিয়াজ তিনি তার বক্তব্য ব্যাখ্যা করেছেন। যখন তিনি দায়িত্বটা নেন নাই তখন তিনি বলেছিলেন যে পুনর্লিখন, আর অনেকে বলেছে নতুন করে লেখা, অনেকে বলছে এই সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, নতুন করে লিখতে হবে, সংবিধানে কিছুই থাকবে না, এই সংবিধান হচ্ছে মুজিববাদী সংবিধান, আওয়ামী সংবিধান, ফ্যাসিবাদী সংবিধান। তো যে সংবিধান দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত নানান রকমের সংশোধন হয়েছে, চলে আসছে, এই সংবিধান মেনেই সব কিছু হয়েছে, এই সংবিধানের আওতায় আমাদের রাজনৈতিক, অরাজনৈতিক, গণতান্ত্রিক, অগণতান্ত্রিক, সামরিক, বেআইনি, আইনি সব ধরনের শাসন ব্যবস্থা চলেছে। সেখানে কি কি সমস্যা আছে, কতগুলো সংশোধনী নিয়ে ব্যাপক আপত্তি আছে, বিশেষ করে বিগত সরকার কিছু সংশোধনী করে গেছে, ব্যাপক আপত্তির ব্যাপার, সেগুলো আস্তে আস্তে আইনের মাধ্যমে, আপনি বলছিলেন যে গণতান্ত্রিক, অগণতান্ত্রিক, সামরিক সব ধরনের শাসন চলে আসছে, এই কারণে অনেকে বলেন যে যেই অবস্থায় আছে সংবিধানটা, এমনকি ৭২ যে সংবিধান সেখানেও অনেকটা ফ্যাসিবাদী প্রবণতা আছে সংবিধানের মধ্যে। আপনি ৭০ অনুচ্ছেদ স্পেশালি বলাই যায় যে এটা তো একেবারেই ফ্যাসিস্টিক একটা স্টাইল তৈরি করার জন্য যথেষ্ট। কি যে ৭২-এর সংবিধান ধাপে ধাপে পরিবর্তন হতে হতে এখন যে পর্যায়ে আছে, অনেকগুলো সংশোধনী নিয়ে কথা আছে, আপত্তি আছে, বিশেষ করে বিগত সরকার শেষের দিকে যে সংশোধনীগুলো করেছেন। কিন্তু সংবিধানের কোনো কিছুই ভালো না, এই সংবিধান পুরোপুরি বাতিল করে দিয়ে নতুন করে লিখতে হবে যারা বলেন, তারা আসলে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে টান দেন, তারা ৭১ মুক্তিযুদ্ধ ইতিহাস এগুলো নিয়েও টান দেন, সে জায়গায় আমি যাচ্ছি না। কিন্তু সংবিধান সংশোধন ততটুকুই করা উচিত যে বিধানগুলোর ফলে আপনার সুশাসন নিশ্চিত হয় না, স্বৈরশাসন বা ফ্যাসিবাদী শাসন কায়েম হয়, যেখানে ক্ষমতা কুক্ষিগত হয়, যার মাধ্যমে দুর্নীতি, দুঃশাসন তৈরি হয়, যার মাধ্যমে জবাবদিহিতা এবং স্বচ্ছতা থাকে না, সেই জায়গাগুলোতে অবশ্যই সংশোধন করা উচিত। আবার বলছি যে প্রচলিত যে সংবিধান, তার আওতায় যদি সদিচ্ছা থাকে ভালো কিছু করা সম্ভব। আমাদের যে জাতীয় সংসদ, যেটি নির্বাচিত প্রতিনিধিদের জায়গা এবং জনগণের ক্ষমতার মানে উৎস, জনগণের ক্ষমতার কেন্দ্রীভূত সেখানে, এবং সেই জনপ্রতিনিধিরাই সংসদ চালান, দেশ চালান, সরকার চালান। কিন্তু ওই সংসদ কতটা জবাবদিহিতামূলক দায়িত্ব পালন করে, সংসদের ভেতরে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক এবং সংসদের স্থায়ী কমিটিগুলোতে বিতর্ক, এগুলো কি আদৌ হয়েছে? হয় কখনো? কোনো সরকার করেছে? করে নাই। আপনার যে বিধান আছে তার যদি যথাযথ চর্চা এবং প্রয়োগ আপনি করেন তাহলে অনেক সুফল পাওয়া যেতে পারে। আবার যদি মনে করেন যে না, বিধানগুলো একটু এদিক সেদিক করলে আরও ভালো সুফল পাওয়া যাবে, আমি আগের বার বলছিলাম যে বিধিবিধানের দোষ না, দোষ হচ্ছে
মানুষগুলোর, যারা এই বিধিবিধান প্রয়োগ করেন, পরিচালনা করেন, চর্চা করেন, ব্যবহার করেন, সুফল বা কুফল ভোগ করেন। এখন আমরা যে বলছি যে আমাদের দেশে কিভাবে স্বৈরশাসন, ফ্যাসিবাদী শাসন কায়েম হয়, কারণ সাংবিধানিকভাবেই এমন কিছু বিধান আছে যেখানে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা কুক্ষিগত হয়। এখন ধরেন নির্বাহী বিভাগের যিনি প্রধান, তার হাতে ব্যাপক ক্ষমতা, আইন বিভাগেরও তিনি প্রধান হিসেবে, প্রধান না, আইন বিভাগে তিনি আপনার সংসদের নেত্রী বা নেতা হিসেবে তার হাতে যথেষ্ট ক্ষমতা থাকে, দলের ক্ষমতা তো থাকেই, এবং এই আইন বিভাগ এবং শাসন বিভাগ এই দুটোই তার হস্তগত, পদানত এবং তার কথাই চলে, যেটা আমরা দেখে আসছি। এই দুটার ক্ষমতা দিয়ে তিনি তৃতীয় যে অঙ্গটি আছে বিচার বিভাগ, সেটাকেও নিয়ন্ত্রণ করেন। কিভাবে নিয়ন্ত্রণ করেন? বিচার বিভাগে এমন সব লোকজনকে বসানো হয় তারা তাদের ইচ্ছা অনুযায়ী। তার মানে তো রাষ্ট্রের তিনটা যেই ফাউন্ডেশন, সেই তিনটা ফাউন্ডেশনও তো গলদ আছে না, তিনটাতে গলদ নাই। গলদ বলতে আমি বলছি যে সেখানে মানুষ পরিচালনা করে, সেখানে একজন যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে এখন পারছেন। নির্বাহী বিভাগের প্রধান, আইন বিভাগ এবং বিচার বিভাগ, ওই দুইটাকেও তিনি নিয়ন্ত্রণে রেখেছেন। নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন কিভাবে? কারণ বিচার বিভাগে ওইরকম ব্যক্তি ছিল না যারা নির্বাহী বিভাগের প্রধানের কোনো হস্তক্ষেপ আপনার মানে ঠেকাবে বা মানবে না বা বাধা দেবে, আবার বাধা দিতে গেলে আবার দেশ ছেড়ে পালাতে হয়, সেরকমটা আমরা দেখেছি। এগুলো দীর্ঘদিনের চর্চা। তাই আমি বলছি যে তিনটা বিভাগের মধ্যে আপনি যদি একটা বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেন সবার আগে, সেটা বিচার বিভাগ, এবং সেই বিচার বিভাগে যদি সেই রকম ব্যক্তিরা থাকেন, তাহলে বাকি দুই বিভাগ সোজা হতে বাধ্য। কারণ বাকি দুই বিভাগ যত অন্যায়, অনাচার, অসাংবিধানিক, অগণতান্ত্রিক কাজ করবে, সেগুলো সব সুরাহা কিন্তু বিচার বিভাগ দিতে পারে। ফলে বিচার বিভাগটা সবার আগে স্বচ্ছ, জবাবদিহিমূলক, আপনার কি বলবো, ক্ষমতাধর, প্রভাবমুক্ত এবং ন্যায়ানুগ হওয়া দরকার। তাহলে বাকি দুই বিভাগের অনেক অনাচারই সেরে যাবে। আর তিন বিভাগ মিলে যদি আপনি করতে পারেন, তিন বিভাগের মধ্যে স্বাতন্ত্র বজায় রাখতে পারেন, তিন বিভাগের যার যার কর্তৃত্ব যার যার মতো করে প্রয়োগ করতে পারে, তাহলে তিন বিভাগেরই যারা নেতৃত্বে থাকবেন সেই মানুষগুলোকে সেই মানের হতে হবে। জি, ধন্যবাদ। নাজমুল আশরাফ ভাই একটা কথা বলছিলেন যে 90-এর পর এক ধরনের একটা ঐক্যমত তৈরি হয়েছিল যে রাষ্ট্রকে সামনের দিনে এভাবে পরিচালিত করা হবে, কিন্তু সেটাও রাজনৈতিক অঙ্গীকারটা অনেকে রাজনৈতিক দলগুলো বাস্তবায়ন করেনি বা সেখানে তাদের কথা রাখেনি। এই দফায় আসলে সেরকম একটি শঙ্কা অনেকের মধ্যে দেখা যাচ্ছে যে সংস্কার প্রস্তাবগুলো যদি ফেলে রাখা হয়, শুধুমাত্র প্রস্তাবগুলো নিয়েই সংসদের হাতে ছেড়ে দেওয়া হয় যে নির্বাচিত যে হয়ে যারা আসবে তারা বাস্তবায়ন করবে, সেই ক্ষেত্রে 90-এর মতো একটা হোঁচট খেতে হতে পারে। আপনার কি মতামত এখানে? না, হোঁচটটা তো ধরেন, হোঁচট কীরকম জানেন, চলছে তো হঠাৎই আপনি একটা জায়গায় আটকে গেছেন, আর এটা ঠিক হোঁচট না। চলছেন যে চলতে চলতে গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে অনেকগুলো অঙ্গীকার থেকে সরে যাচ্ছেন, ধীরে ধীরে নৈতিকভাবে অধঃপতিত হচ্ছেন। আপনি ওরকম করে পিঞ্চটা ফিল করছেন না, কিন্তু পড়ে যাচ্ছেন। যেরকম ধরেন 15 বছর ধরে ধারাবাহিকভাবে, 15 বছরের আগের অবস্থা যদি চিন্তা করেন, এই যে আপনি জিজ্ঞেস করছেন না যে 72-এর সংবিধান, এইটা ফ্যাসিজমের সমস্ত বীজ আছে। হ্যাঁ, সমস্ত বীজ নেই, কিন্তু 72-এর সংবিধানের মূল বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রীকে এত অপরিসীম ক্ষমতা দিয়েছে, তার কোনো জবাবদিহি নাই, তিনি বা মন্ত্রিসভা কারো কাছে জবাবদিহি করতে হয় না। এগুলো অনেকগুলো বিষয় আছে। কিন্তু 72-এর সংবিধান চালিয়ে, 72-এর সংবিধানের অধীনে শেখ মুজিবুর রহমান একদল করেছেন, জিয়াউর রহমান 72-এর সংবিধান বাতিল করেন নাই, ফিরে আসছে। বেগম জিয়া 72-এর সংবিধানে দেশ চালিয়েছেন, সেটা তো রিলেটিভ ডেমোক্রেটিক অবস্থা ছিল। তার মানে 72-এর সংবিধান মেনেও ডেমোক্রেটিক শাসন চালানো অসম্ভব এরকম বিষয় না। কিন্তু আপনি ইচ্ছা করে কান টেনে টেনে এগুলো নষ্ট করে দিয়েছেন, তার ফলে এটা হয়েছে। এখন মানে পরবর্তী বিষয়ে যদি যান, যে প্রশ্নটা আপনি আবার করেন, আমি লিঙ্কটা ধরে কথা বলি। প্রশ্ন যেটা করেছেন আবার বলেন। মানে ওই 90-এর পরে এক ধরনের রাজনৈতিক যে সেটেলমেন্ট হয়েছিল সেটা আসলে বাস্তবায়ন হয়নি। শেখ হাসিনা তার শাসন আমলে ধীরে ধীরে গণতন্ত্রকে কুড়ে কুড়ে হত্যা করেছেন। একই কনস্টিটিউশন ছিল, বেগম জিয়া তো করেননি। আবার এরশাদের পরে, মানে আমরা এত বড় বড় কমিটমেন্ট করবার পরে মাত্র 2 দিন কি 3 দিন পরে ফুলবাড়িয়াতে একদল জনসভা করতে গেছে, আর একদল হামলা করবে, হুলস্থুল, টিয়ার গ্যাস, গোলাগুলি, মেলা কিছু হয়েছে। ধীরে ধীরে সেটা নষ্ট হয়ে গেছে। ওটাকে রিপিট হবে আমি একদম অসম্ভব বলবো না, তবে এইটা আমি দেখতে পাচ্ছি ব্যাপক একটা গণচেতনা হয়েছে, গণতান্ত্রিক গণচেতনা, দেশপ্রেমের চেতনা। 90-এর থেকে এটা বেশি, এটা আপনি মনে করেন? অনেক বড়,
এমনকি আমি স্বাধীনতা যুদ্ধের যে চেতনা আছে না, স্বাধীনতা যুদ্ধ একটা বিশাল ব্যাপার, ওর সমান কিছু হতে পারে না। কিন্তু চেতনার কথা যদি বলেন, সচেতন মানুষ কত পার্সেন্টেজ, আমি মনে করি এখন পার্সেন্টেজ বেশি। 69-এর আন্দোলনে যত মানুষ যোগ দিয়েছিল তার চেয়ে এই আন্দোলনে বেশি যোগ দিয়েছে। 69-এ যত আত্মত্যাগ ছিল, মৃত্যুর কথা, তার চাইতে বেশি। যত সচেতন সাহসী মৃত্যু 69-এ, তার তুলনায় কয়েক গুণ বেশি এই সময়। এই কারণে আমি মনে করি চেতনাটাও অনেক বেশি, প্রতিরোধের ক্ষমতাও তাই বেশি। আমি মনে করি যদিও শঙ্কা মানুষের মধ্যে আছে, কিন্তু যারা এগুলো করতে চাইবেন, পারবেন বা করবেন, তারা বিরাট বাধার সম্মুখীন হবেন এবং সব কিছু করতে পারবেন না। খেয়াল করে দেখেন, বিএনপি এই দেশের সবচেয়ে এখন বড় দল। এরকম অনেকেই মনে করেন যে আগামী দিনে ভোট হলে তারাই ক্ষমতায় যাবে, কিন্তু বিএনপি নিজেও তো সংস্কারের প্রস্তাব দিয়েছে। বিএনপি বলেছে আমরা ক্ষমতায় গিয়ে, বা যারাই ক্ষমতায় যাবে তারা পার্লামেন্টে গিয়ে এইটা করবে, ধরে নিচ্ছে যে তারাই ক্ষমতায় যাবে। এবং তারা এই প্রস্তাবের মধ্যে প্রধানমন্ত্রী ক্ষমতা 2 বছরের বেশি ইলেকশন করতে পারবে না, তার ক্ষমতার ব্যালেন্স করবার কথা বলছে যে পরপর 2 বারের বেশি না, পরপর 2 বারের বেশি না, যে বলেছেন সেটার মধ্যেও একটা গ্যাপ আছে যে মাঝে আপনি কাউকে স্বীকার করছেন। হয়তো এতদিন প্রবণতা ছিল আর কেউ না, ইটস অনলি মি, কিন্তু এখন নট অনলি মি, আমার 2 টার্মের মধ্যে আরেকজন আসবেই, তারপরে আবার 2 টার্ম আসবো, কিন্তু মাঝে একজন যিনি আসবেন তিনি কী করবেন, হু নোজ। ওই কারণে আমি বলছি যে এটা তবু একটা ডেভেলপমেন্ট, তারা স্বীকার করছে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের মধ্যে একটা ব্যালেন্স করা যায়। এই ডেভেলপমেন্টটা কি আসলে মানে পরিবারতান্ত্রিক যে রাজনৈতিক দলগুলো হয়ে যাচ্ছে সেইখান থেকে একটা মুক্তি মিলবে বলে মনে করেন আপনি? মানে অত বড় চূড়ান্ত কথা বলতে পারি না, কিন্তু যে চেতনাটা তাদেরকে এতদূর নিয়ে গেল, সেই চেতনার শক্তি যদি লড়াইটা অব্যাহত রাখে, এমন নয় যে আগের বার হরতাল বিক্ষোভ ডাকতে হবে, কিন্তু সচেতনভাবে লড়াইটা যদি করতে থাকে, যেমন এখন যে লড়াই হচ্ছে, আমি এটাকে অচিন্তনীয় মনে করি। মানে কনস্টিটিউশন নিয়ে, সংস্কার নিয়ে সবাই কথা বলছে। আপনি সেটা এই ঢাকা মহানগরে দেখছেন, ভুরুঙ্গামারিতেও দেখবেন, চিলাহাটিতেও দেখবেন, চিলমারি দেখবেন, একেবারে বান্দরবনেও দেখতে পারবেন। এত যে বিস্তৃত জিনিস, এর ফলে যে শক্তিটা সমাজের মধ্যে গড়ে উঠছে, আমি এটাকে একদম জাস্ট এক ঢোক গিলে হজম করে ফেলা যাবে এরকম আমি মনে করি না। আমি মনে করি যে এটার বিরুদ্ধে প্রতিরোধ হবে। এবং যেমন ধরেন, আমরা সবসময় বলতাম যে মানুষ যখন আমাদেরকে জিজ্ঞেস করেছে, ভাই এত বড় আন্দোলন করে রক্ত দিয়ে জীবন দিয়ে হবে ঠিক, শেষ পর্যন্ত এক সরকার যাবে, আরেক সরকার আসবে, আগের মতোই চলবে, এর বদলে বি। আমি না, এর বদলে বি না, আমরা বদলটা করতে চাই এবং সেই বদলের লড়াই থাকবে। ফলে আপনি দেখেন, ওই আমেরিকা চলে যাবার কি বলে, রাশিয়া চলে যাবার পরে আমেরিকা একক ক্ষমতার অধিকার হয়ে গেছে বিশ্বব্যাপী, বাংলাদেশে এরকম একটা অবস্থা। কিন্তু তারপরেও ওই দল যখন বলছে 3 মাসের মধ্যে ভোট দেন, ব্যাপক মানুষ অপোজ করেছে, তারা মিছিল করে নাই কিন্তু অপোজ করেছে। রাইট, ধন্যবাদ। নাজমুল আশরাফ ভাই, আপনার কাছে একই প্রশ্ন যে আসলে পলিটিক্যাল কনসাসনেস আগের তুলনায় অনেক বেশি আপনি দেখেন কিনা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে যে ওই একইভাবে যে মানুষ আসলে প্রতিরোধ করবে যদি কোনো ধরনের মানে আগের মতো করে শাসন পরিচালনা কাঠামো থাকবে না, পরিচালনা করার যদি চেষ্টা করে মানুষ প্রতিরোধ করবে। এমনিতে বাংলাদেশের মানুষ বেশি রাজনৈতিক সচেতন, এই অভ্যুত্থানের ফলে সেই সচেতনতা বেড়েছে এবং সচেতনতার মাত্রা কোন পর্যায়ে গেছে, যেটা মান্না ভাই বললেন যে সারা দেশের মানুষ এখন সংস্কার নিয়েও কথা বলে। শাসন ব্যবস্থা থেকে শুরু করে বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, এগুলো পরিবর্তন যেগুলো গণমাধ্যমে আসে, এগুলো তারা শোনেন, সেগুলো নিয়ে তাদের মতামত দেন। ফলে জনসচেতনতা বেড়েছে। জুলাই অগাস্টের মতো এত বড় একটা অভ্যুত্থান হয়েছে, তার মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, এমন পতনের পতন যে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এই সবগুলো ঘটনাই কিন্তু আগামীর প্রত্যেকটা সরকারের জন্য, এর প্রথম যে সরকার আসবে, তারপরে যে সরকার আসবে, প্রত্যেকটা সরকারের জন্য কিন্তু এই প্রত্যেকটা শিক্ষা তাদের সামনে থাকবে। ফলে এখন আমি মানলাম না, বা এখন মানলাম বললাম, ক্ষমতায় গিয়ে মানলাম না, এটা করতে পারবে না, কারণ এই ঘটনাগুলো প্রত্যেকটা তাদের মাথায় থাকবে। দ্বিতীয়ত, মানুষ একবার যখন শিখে গেছে কি করে অন্যায়ের প্রতিবাদ করতে হয় জীবন দিয়ে, স্বাধীন বাংলাদেশে এত বড় অভ্যুত্থান হয় না। 90-এর গণ অভ্যুত্থান আমরা দেখেছি চোখের সামনে, এইবারও দেখলাম, কিন্তু তার তুলনায় এটা বহু গুণে বেশি, সব দিক থেকে মাত্রাগত। ফলে এত বড় অভ্যুত্থান মানুষ করতে পারে, ছাত্ররা নেতৃত্ব দিতে পারে, সেটি যখন তাদের মনে থাকবে তখন সেটা তারা করবে না। আমি যেটা বলছিলাম যে এই যে ক্ষমতার ভারসাম্য, ফ্যাসিবাদ ফিরে না আসা, স্বৈরতন্ত্র ফিরে না আসা, অনেক কথা আমরা বলি, কতগুলো ছোট ছোট কাজ আমরা শুরুতে করে ফেললে কিন্তু অনেকখানি এই ঝুঁকিটা কমে যায়। নিয়মিত যদি নির্বাচন হয়, ভালো নির্বাচনের কথা বলছি, যে স্থায়ী একটা ব্যবস্থা করব প্রতি 5 বছর পর পর, বা এখন মেয়াদ কমানোর কথা বলছে, আমি মনে করি কমানোই উচিত।
5 বছর অনেক সময়। 4-5 বছর পর পর আমাকে ভোটারের কাছে, জনগণের কাছে যেতে হবে। তাদের সমর্থন না পেলে আমি ক্ষমতাচ্যুত হব। ক্ষমতাচ্যুত হলে পরে আমার অপকর্মের বিচার হবে। এই ব্যবস্থাটা যদি আপনি নিশ্চিত করতে পারেন, তাহলে দেখবেন দুর্নীতি, অনিয়ম, ফেস্টিভাল, আপনার স্বৈরাচার অনেক নির্বাচন একটা বিষয়। আমি আপনাকে মাঝখানে প্রশ্ন করতে চাই যে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র তিনি বলেছেন যে আসলে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের আগে এটা কোনো চিরস্থায়ী ব্যবস্থা না। তারা আগামী 2টা নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে চায়, তারপরে একটা স্থায়ী ব্যবস্থা দরকার। আপনি এটা কি মনে করেন? স্থায়ী ব্যবস্থা যদি রাজনৈতিক সরকারের অধীনে হয়, আমাদের অভিজ্ঞতা তো ভালো না। এই জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাই যে সেরা ব্যবস্থা এটা প্রমাণিত, এবং 4টি সেরা নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়কের অধীনে, এবং সেই তত্ত্বাবধায়কের দাবিতে 16 বছর আন্দোলন করেছেন মান্না ভাইরা। এখন যদি আপনি বলেন যে না তত্ত্বাবধায়ক না, স্থায়ী ব্যবস্থা কি? স্থায়ী ব্যবস্থা তত্ত্বাবধায়ক কি? এখন আমাদের রাজনৈতিক দলগুলো যত দিন পর্যন্ত না মানে উন্নত গণতান্ত্রিক দেশের মতো অবস্থায় যাবে, ব্রিটেনের মতো, আমেরিকার মতো বা আরো অনেক দেশের মতো, তাহলে আমরা বলতে পারবো যে স্থায়ী ব্যবস্থাটা তাদের অধীনেই হবে। ভারত তো আমাদের চেয়ে খুব বেশি উন্নত না সব দিক থেকে, কিন্তু তাদের নির্বাচনী ব্যবস্থাটা তো স্থায়ী হয়েছে। তাদের নির্বাচন নিয়ে তো প্রশ্ন ওঠে না। তাদের নির্বাচনে অনেক ঘটনা ঘটে, কিন্তু নির্বাচনের ফলাফল সবাই মেনে নেয়। সেই সংস্কৃতি আমাদের গড়ে না ওঠা পর্যন্ত তত্ত্বাবধায়ক আমাদের স্থায়ী ব্যবস্থা। আর জবাবদিহিতা বা এই ক্ষমতার বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে আমরা খুব বেশি শুনছি যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য। কেন? আপনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ক্ষমতা ভারসাম্য বলছেন, সংসদ যেহেতু জনগণের ক্ষমতার উৎস, সেই সংসদে জবাবদিহিতা যদি আপনি নিশ্চিত করতে পারেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিটা মন্ত্রীর, তাহলে তো অনেকখানি আপনার এই কর্তৃত্ববাদ কমে আসে। আরেকটা বিষয় হচ্ছে কি যে গণতন্ত্রের মূল কথা কি? গণতন্ত্রের মূল কথা হচ্ছে জনগণের বা জনপ্রতিনিধিদের শাসন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। এরপরে যে দুটো কথা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা। স্বচ্ছতা এবং জবাবদিহিতা যদি আপনি নিশ্চিত করেন, তাহলে আপনার অপকর্ম, ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অপশাসন এগুলো এমনিতে অনেক কমে আসবে। স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করে না বলেই কিন্তু তারা এত সব অপকর্ম করতে পারে এবং করে পার পেতে পারে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নাজমুল আশরাফ আপনাকে। আমি মান্না ভাইয়ের কাছে শেষ প্রশ্ন করতে চাই। এটা অনেকটা ক্লিশে প্রশ্ন, কিন্তু তারপরেও করতে হয়, কারণ প্রধান উপদেষ্টা একটি ভাষণ দিয়েছেন। তিনি বলছেন যে স্বল্প সংস্কার করে 2025 শেষ নাগাদ এবং কিছুটা বিস্তৃত সংস্কার করে 2026 মাঝামাঝি নির্বাচন দেওয়া সম্ভব। আপনার কাছে স্বল্প সংস্কার বলতে কি বোঝেন? বিস্তৃত সংস্কার বলতে আপনার কাছে কি, এটা একটু জানতে চাই। এটা ধরেন আমি এরকম বলবো, আপনি আরেক রকম বলবেন। আমি এরকম করে স্পেসিফিক এইটা এরকম করে তো বলতে পারবো না। ব্রডলি আমি বলবো যে স্বল্প সংস্কার মানে যেটুকু করলে মোটামুটিভাবে একটা গ্রহণযোগ্য নির্বাচন হয়, বেয়ার মিনিমাম যেটুকু করলে গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়, সেটা হচ্ছে স্বল্প সংস্কার। আর বেশি যদি বলেন, বেশি তো কোনো শেষ নেই। বেশি আপনি যত বেশি করতে পারেন তত করবেন। 26 সাল পর্যন্ত যদি সবাই নিতে চান বা সবাই মিলে দেয়, ততদিন পর্যন্ত যত ভালো করতে পারি। মানে আমি একটা পুলিশ দিয়েই বলি, পুলিশ ভোটের সময় গাজুরি করলো না, ঘুষ খেলো না, ভোটের পরেও দুর্নীতি আগের মতোই করছে ধরেন, কিন্তু ভোটটা ঠিক হয়ে গেল। তাও আমি বলবো সেটা তো মিনিমাম সংস্কার একটা করা গেছে। এরকম করা যায় কিনা তা আমি বলতে পারবো না, কিন্তু এইভাবে সিভিল সার্ভেন্ট কিংবা ধরেন যে নির্বাচন কমিশনে যদি ততদূর পর্যন্ত আপনি দিতে পারেন তো ভোট করে দেন। কিন্তু এখানে বাংলাদেশের জন্য বড় সমস্যা হচ্ছে মানুষ অন্তর্বর্তী সরকারকে যতখানি বিশ্বাস করতে পারে, তত্ত্বাবধায়ক সরকারকে যতখানি বিশ্বাস করতে পারে, যেহেতু তারা পার্টি করে না, তাদের যতখানি বিশ্বাস করে পার্টিগুলোর উপরে ততখানি আস্থা রাখে না। রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা না রাখাটা এক ধরনের গণতন্ত্রের জন্য খুবই ক্ষতিকারক। হ্যাঁ, সেটা ক্ষতিকারক তো বটেই, কিন্তু তার জন্য জনগণ দায়ী না, দায়ী রাজনৈতিক দলগুলো। তারা কেন জনগণের আস্থার জায়গায় থাকতে পারে না? এই ক্রাইসিসকে আপনি আমেরিকার ইলেকশনে শুনেছেন, ইউরোপের ইলেকশনে শুনেছেন? শোনেননি। আমাদের দেশ ভারতেও আমি দেখলাম যে পশ্চিমবঙ্গের যখন বিধানসভা নির্বাচন হলো, নরেন্দ্র মোদী 5 বার হেলিকপ্টারে করে এসে পশ্চিমবঙ্গে জনসভা করেছে, কিন্তু তারপরেও বিজেপি বাজেভাবে হেরেছে। হ্যাঁ, এইটাই ওটাকে আমি গণচেতনা বলি। মানে আমি মাঝে মাঝে বলি, আপনি যদি এখন বলেন ভাই কালকে যদি আমেরিকাতে মার্শাল ল হয়, একটা কথা হলো নাকি এটা বলেন? ভাবতেই পারবেন আপনি যেটা হতে পারে। কিন্তু আমাদের দেশে মার্শাল লোকে হাততালি দেয়, আর্মি এসে গেছে, এইবার দেশ ভালোভাবে চলবে। এইটাই হলো চেতনা স্তর। আপনি যে রাজনৈতিক চেতনা বললেন না, আমি কিন্তু শব্দটা রাজনৈতিক চেতনা বলছি না, নিশ্চয়ই রাজনৈতিক চেতনা, কিন্তু সার্বিক সমাজ চেতনা, রাষ্ট্রীয় চেতনা, রাষ্ট্রিক চেতনা, এগুলো নিশ্চয়ই আগের চাইতে অনেক ভালো হয়েছে। এই অর্থেই আমি মনে করি যে এখন যেটা এগুচ্ছে এটা এগুবে। আপনি বাধা দিতে চাইবেন, বাধা দিতে গিয়ে আপনি নিজেও ধাক্কা খাবেন, এবং মনে রাখবেন
আমি সবার জন্য বলছি, মনে রাখবেন মাকো ছিল 4 নম্বর পার্টি ফ্রান্সের, জি, ও জিতেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।